দীর্ঘদিন পরে সে গ্রেফতার হওয়ার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। গ্রেপ্তারের পূর্বে পদত্যাগ করতে চেয়েও কেন সেদিন তিনি পদত্যাগ করতে পারেননি, সেই ঘটনা এবং ডিজিএফআই এর কিছু কর্মকর্তা কর্তৃক তিনি সেদিন কিভাবে প্রতারিত হয়েছিলেন, সেই ঘটনা উঠে এসেছে গোলাম মাওলা রনির একটি লেখায়। সেই লেখাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। রনি লেখেন, সেদিন যে কেন হুট করে একটি জাতীয় দৈনিকের অফিসে গিয়েছিলাম তা মনে হলে আজও হাসি পায়। হাসি যে শুধু আমারই পায় তা নয়, প্রকৃত ঘটনা শুনলে আপনিও না হেসে পারবেন না। নাটক সিনেমার চেয়েও সাসপেন্সে ভরা সে দিনটিতে হঠাৎ সেই পত্রিকা অফিসে আমাকে দেখে সম্পাদক মহোদয় যার পরনাই বিস্মিত অবাক হলেন। তারপর আমার উদ্দেশ্য জানতে পেরে এক দফা হাসলেন এবং আমাকে নির্বাহী সম্পাদক সাহেবের রুমে বসতে দিয়ে বললেন, লিখুন। আর আমি দুনিয়া সব কিছু ভুলে লিখতে বসলাম সংশ্লিষ্ট পত্রিকার জন্য আমার সাপ্তাহিক নিবন্ধ। আমি যেদিনের কথা বলছি সেদিন ছিল 2013 সালের জুলাই মাসের 24 তারিখ। আগের রাতে অর্থাৎ 23 জুলাই রাতের বেলায় আইনমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ভাই ফোন করে বললেন, তুমি আগামীকাল গ্রেফতার হচ্ছ। আমি বললাম কেন? জবাবে বলা হলো, নেত্রীর নির্দেশ। আমি চুপ হয়ে গেলাম, কারণ বিষয়টি আমি আগেই জানতাম। কিংবদন্তি আন্তর্জাতিক সাংবাদিক খালেদ মহিউদ্দিনের তৎকালীন মালিক জনাব সালমান এফ রহমানের সঙ্গে আমার বিরোধ নিয়ে সারা দেশে তোলপাড় চলছিল। টেলিভিশন মালিক সমিতি, সংবাদপত্র মালিক সমিতি, সাংবাদিক ইউনিয়ন ইত্যাদি জায়গাগুলোতে খালেদ মহিউদ্দিনের মালিকের আধিপত্য ছিল চেঙ্গিস খান, হালাকু খানদের মতোই একচ্ছত্র। সুতরাং সেই বিপদের দিনেও দেশের প্রথিত যশা সাংবাদিক নেতৃবৃন্দ আমার পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন তা এক কথায় ছিল অভূতপূর্ব। আজ এতদিন পর উল্লেখিত ঘটনার কথা কেন মনে পড়ল তা নিশ্চয় বলবো, কিন্তু তার আগে নাটকীয় সেই দিনটির কথা বলে নেই। বিপদের দিনে মানুষের কিভাবে বুদ্ধি নাশ হয় এবং বন্ধু বেশে কিভাবে মানুষ সর্বনাশ করে তার জলজ্যান্ত কিছু ঘটনা আমার জীবনে ঘটেছিল, যা স্মরণ হলে আজও ঘৃণায় শরীর রি করে ওঠে। যে রাতে অ্যাডভোকেট কামরুল ফোন দিলেন তার কিছুক্ষণ পরই সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপু ফোন দিলেন। বিপু আমার বিশ্বস্ত বন্ধু কাম বড় ভাই, অন্ধের মতো ভালোবাসতাম এবং শ্রদ্ধা করতাম। বিপু জিজ্ঞেস করলেন, এখন কি করবা? আমি পাল্টা প্রশ্ন করলাম, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? বিপুল বলল, আমি পদত্যাগ করতাম। বিপু যে সালমানের এজেন্ট হয়ে আমাকে বিভ্রান্ত করার জন্য ফোন দিয়েছেন তা আমার মাথায় এলো না, বরং সে যে পরামর্শ দিল তা আমি অগ্রপশ্চাৎ না ভেবে গোগ্রাসে গিললাম এবং ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলাম। সারা রাত মনের আনন্দে বেঘরে ঘুমালাম। ভাবলাম বিপু গংরা প্রধানমন্ত্রীর কাছে যাবেন এবং তাকে বোঝাবেন যে রনি পদত্যাগ করলে সর্বনাশ হবে, আর প্রধানমন্ত্রী বিপুর কথায় তার সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন ইতিহাস সৃষ্টি করবেন। সকালে বিপুর সঙ্গে আরেক দফা কথা হলো এবং তাকে বিশ্বাস করে পদত্যাগ করার জন্য স্পিকার শিরিন শারমিনের অফিসে হাজির হলাম। প্রবীণ পার্লামেন্টেরিয়ান আসমা ফিরোজ সেখানে ছিলেন এবং সবকিছু শুনে তিনি বললেন, ভুলেও পদত্যাগ করো না, আগে জেনে নাও, তারপর জেল থেকে বের হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। ফিরোজ ভাইয়ের কথায় আমি সিদ্ধান্ত পরিবর্তন করলাম, কিন্তু এরই মধ্যে বিপু সালমান গংরা আমার পদত্যাগ পর্ব লাইভ টেলিকাস্ট করার জন্য সব টেলিভিশনের গাড়ি সংসদ ভবনে পাঠিয়েছেন। আমি সাংবাদিকদের মুখোমুখি হলাম এবং সব টেলিভিশনের লাইভ টেলিকাস্টের সুযোগ পেয়ে সালমান গংদের কুকর্ম যথাসম্ভব বলতে আরম্ভ করলাম এবং সবশেষে বললাম, স্পিকারের অনুরোধে আমি আপাতত পদত্যাগ করছি না। বিপু গংয়ের প্রথম চক্রান্ত ব্যর্থ হওয়ার পর তারা দ্বিতীয় চক্রান্ত শুরু করলেন। ডিজিএফআই অফিস থেকে জনৈক ব্রিগেডিয়ার শিকদার ফোন করে বললেন, স্যার, আমরা চেষ্টা করছি সমস্যাটি সমাধান করার জন্য। আপনি যদি দয়া করে একটু আমাদের কচুক্ষেতের অফিসে আসেন তাহলে ভালো হয়। আমি সেখানে গেলাম, কারণ ডিজিএফআইকে বিশ্বাস করার কিছু কারণ ছিল। আমি এমনিতেই ক্ষমতাধর ব্যক্তি, গোয়েন্দা সংস্থা এবং ধরিবাজ দুর্নীতিবাজ লোকজন থেকে দূরে থাকি। সেক্ষেত্রে ডিজিএফআইকে আমি সবচেয়ে ভয়ঙ্কর মনে করতাম। অন্যদিকে ক্যান্টনমেন্ট সম্পর্কে আমার এক ধরনের ভয় থাকার কারণে পারতপক্ষে কোনো সামরিক কর্তার ধারে কাছেও জীবনে যায়নি। এই অবস্থায় হঠাৎ আমার একজন ঘনিষ্ঠ বন্ধু 2010 সালে ফোন করে জানালো যে সে ডিজিএফআই এর কর্নেল পদে কর্মরত। পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে ডিজিএফআই এর শীর্ষ কর্তারা আমার সাহায্য আশা করছেন। আমি সম্মতি দিলে কর্নেল বন্ধুটি তার সিনিয়র কর্তাদের নিয়ে কয়েক দফা আমার অফিসে এলেন। তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি পার্বত্য অঞ্চলের সমস্যা নিয়ে মিডিয়ায় ধারাবাহিকভাবে অনেকদিন কথা বললাম। সেই সূত্রে যখন ডিজিএফআই থেকে আমার সংকটকালে ফোন এলো তখন মনে হলো দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। কিন্তু ব্রিগেডিয়ার শিকদার এবং ডিজিএফআই এর ডিজি আকবর আমার সঙ্গে সেদিন যে প্রতারণা করলেন তার বিচার নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তারা পেয়ে গেছেন। সুতরাং সে ব্যাপারে বিস্তারিত কিছু না বলে শুধু এতটুকু বলছি যে সেদিন খোশগল্পের নামে প্রায়
3 ঘন্টার সময় আমাকে ডিজিএফআই অফিসে বসিয়ে রেখে ঢাকা সিএমএম কোর্টে আমার জামিন বাতিল এবং নতুন ওয়ারেন্ট ইস্যুর বিষয়টি যেভাবে করা হয়েছিল তা যখন আমি বুঝতে পারি তখন যে দীর্ঘশ্বাস ছেড়েছিলাম সেই দীর্ঘশ্বাসের পরিণতি এত নির্মম হবে তা 2025 সাল না হলে বুঝতেই পারতাম না। ডিজিএফআই অফিস থেকে যখন বের হলাম তখন আমি নিশ্চিত হলাম যে কয়েক ঘন্টার মধ্যে আমাকে গ্রেফতার করা হবে। জীবনের সেই ক্রান্তিকালে আমার অন্য কোনো কথা স্মরণে এলো না, শুধু মনে পড়ল একটি দৈনিক আমি যে নিয়মিত লেখালেখি করি সেই পত্রিকার পাঠকদের কথা। প্রতি সপ্তাহে সংশ্লিষ্ট পত্রিকাটিতে আমার লিখিত উপসম্পাদকীয় নিয়মিত ছাপা হতো দীর্ঘদিন ধরে এবং তা প্রকাশিত হওয়ার পর পাঠকদের ফোন, প্রতিক্রিয়া, আগ্রহ ইত্যাদি আমাকে মোহাবিষ্ট করে রাখত। কাজেই জেলে যাওয়ার আগে যদি অন্তত 2-3টি পর্ব লিখে যেতে পারি সেজন্য ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সোজা পত্রিকা অফিসটিতে পৌঁছালাম। আমি যখন লিখছিলাম তখন সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ অন্য সিনিয়র সাংবাদিকরা বারবার উঁকি দিচ্ছিলেন। এক সাংবাদিক তো বলেই ফেললেন, ভারী অদ্ভুত মানুষ তো আপনি, কোর্টে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, ডিবি পুলিশ আশপাশের এলাকায় গিজগিজ করছে আপনাকে গ্রেপ্তারের জন্য, আর আপনি রাজনীতির প্রেম কাহিনী লিখছেন। ওই সাংবাদিক যখন মশকরা করছিলেন তখন হঠাৎ পত্রিকার সম্পাদক সাহেব গর্জে উঠলেন, কাউকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা, এখানে কেন ঢুকছেন? একটা পত্রিকা অফিসে ঢোকার সাহস পেলেন কোত্থেকে? গেট আউট! অফিস থেকে বের হন এবং অফিসের সামনে দাঁড়াবেন না, দূরে গিয়ে অপেক্ষা করুন, সময় হলে আমরাই এমপি সাহেবকে আপনাদের কাছে হস্তান্তর করব। উল্লিখিত ঘটনার পর সম্পাদক সাহেব আমার কাছে এলেন এবং বললেন, ওরা বাইরে অপেক্ষা করছে, আপনি যতটুকু লিখেছেন তাতেই হবে, বরং আজকের দিনের অনুভূতি ও গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে সংক্ষেপে কিছু লিখুন যা আমাদের পত্রিকার প্রথম পাতায় ছাপা হবে। আমি চলমান প্রসঙ্গ বাদ দিয়ে রোবটের মতো সম্পাদকের পরামর্শে আমার অনুভূতি লিখতে বসলাম এবং 15 মিনিট বাদে তা সম্পাদকের হাতে দিয়ে গ্রেপ্তার বরণের জন্য রওনা দিলাম। রাস্তায় তখন উৎসুক জনতার ভিড়। মিডিয়া হাউসটির কর্মকর্তা, কর্মচারী, স্বয়ং সম্পাদক এবং সাংবাদিকরা আমাকে সঙ্গে নিয়ে পত্রিকা অফিস থেকে বের হয়ে মূল সড়কে এলেন। সম্পাদক, ডিবি কর্তা, টেলিভিশন ক্যামেরাম্যান ও সাংবাদিকদের বললেন আরও দূরে সরে যাওয়ার জন্য এবং তারা পত্রিকা অফিস থেকে কয়েকশো গজ দূরে গিয়ে দাঁড়ালেন। আমি ডিবির গাড়িতে ওঠার আগে সম্পাদক সাহেব এবং তার সহকর্মীদের সঙ্গে কোলাকুলি করলাম। তারা দাঁড়িয়ে থেকে হাত নেড়ে আমাকে বিদায় জানালেন এবং যতক্ষণ আমাদের গাড়িবহর দৃষ্টিসীমার মধ্যে রইল ততক্ষণ দাঁড়িয়ে রইলেন। আজ এত বছর পর মবের রাজ্যে বসে ফ্যাসিবাদী জামানার একজন সম্পাদকের মেরুদণ্ড, সংবাদপত্রের মর্যাদা এবং একজন লেখকের যে রসায়ন ছিল তা মনে হতেই এক ধরনের নস্টালজিয়া তৈরি হয়ে যায় এবং নতুন বন্দোবস্তের নতুন স্লোগান টিনের চালে কাউয়া 1, 2, 3, 4 কথা স্মরণ হলে মন মস্তিষ্কের আতঙ্ক শরীরের মধ্যপ্রদেশের বিশেষ অঙ্গে কম্পন ধরিয়ে দেয়।